শিক্ষার্থী বন্ধুরা সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা রসায়ন বিষয়ের মজার আরেকটি টপিকস নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় থাকবে তাপ প্রদানের বক্ররেখা, শীতলীকরণ বক্ররেখা, পাতন, ঊর্ধ্বপাতন, মিশ্রণ থেকে উপাদানকে পৃথক করা। আমরা চলে যাই তাপ প্রদানের বক্ররেখায়। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা পদার্থ ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে বরফ। আর বরফের মধ্যে বরফকে রেখে দেওয়া হয়েছে নর্মালি। এখানে একটা থার্মোমিটার দেখা যাচ্ছে এবং এই বরফটা 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে গলতে শুরু করেছে। এরপরে যদি আমরা বরফ গলা পানি নিয়ে যদি সেখানে আমরা তাপ প্রয়োগ করি তাহলে কি হবে? তাহলে যেটা দেখা যাবে সেটা হচ্ছে এই পানির তাপমাত্রা শুরুতে ছিল এখানে বরফ, যার তাপমাত্রা ছিল 0 ডিগ্রি সেলসিয়াস, যেটা বরফের গলনাঙ্ক। এরপরে সেটা পানিতে পরিণত হয়েছে এবং সেই পানির তাপমাত্রা কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস ছিল। কিন্তু যখন আমি তাপ প্রয়োগ করতে শুরু করব, আস্তে আস্তে এই ঠান্ডা পানি গরম হতে শুরু করবে, তার মানে পানির তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করবে। যদি এটা থার্মোমিটার হয় তাহলে 0 ডিগ্রি থেকে এটা 1, 2, 3, 4, 5, 6 এভাবে আস্তে আস্তে বাড়তে শুরু করবে। বাড়তে 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 যখন তাপমাত্রাটা 100 ডিগ্রি সেলসিয়াসে আসবে, তখন কিন্তু এই পানির অবস্থা পরিবর্তিত হবে। অর্থাৎ যে পানিটা আমরা দেখতে পাচ্ছি সেই পানিটা এখানে অণুগুলো আস্তে আস্তে ফুটতে শুরু করবে এবং তারা বাষ্প হতে শুরু করবে। যখন সম্পূর্ণ পানি বাষ্প হবে, এরপরে যদি আরও তাপ দেওয়া যায় তাহলে কি হবে? তাহলে এই যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি, সে যখন 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বাষ্প হবে, এরপর যদি আরও তাপ দেওয়া যায় তাহলে সেই বাষ্পের তাপমাত্রা আবার বাড়তে শুরু করবে। 100 থেকে 110, 115, 120 সেরকম হবে। তো সম্পূর্ণ বিষয়ে আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম একটা কঠিন পদার্থ যখন তাকে তাপ দেয়া হয়, তাপের চিহ্ন হচ্ছে এইটা, ডেল্টা সাইন বলে এটাকে। যখন তাপ দেয়া হয় তখন তার তাপমাত্রা সেটা বৃদ্ধি পায়। তারপরে এক সময় সেই পদার্থটা কঠিন থেকে, মানে সলিড পদার্থ, সলিড মানে কঠিন, সেখান থেকে সে লিকুইড হয়, মানে তরলে পরিণত হয়। এই যে কঠিনটা তরলে পরিণত হয়, কঠিন পদার্থ তরল হয়ে যায়। এরপরে সেই তরল পদার্থকে যখন আবার আমরা তাপ প্রয়োগ করি, তাহলে তরল পদার্থের তাপমাত্রা আবারও বাড়তে থাকে, বাড়তে 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 এমন একটা সময় আসে যখন সেটা ফুটতে শুরু করে এবং সেটা বাষ্পে পরিণত হয়। এবং যখন সেটা বাষ্প হওয়া শুরু করে, তখন সম্পূর্ণ বাষ্প না হওয়া পর্যন্ত তার তাপমাত্রা কিন্তু স্থির থাকে। তাহলে আমরা এই বিষয়টিকে একটি লেখচিত্রের সাহায্যে দেখাতে চাই। যে লেখচিত্রের সাহায্যে আমরা বিষয়টা দেখাবো সেটা হচ্ছে আমাদের তাপ প্রদানের বক্ররেখা। এটাকে বলা হয় হিটিং কার্ভ। তো হিটিং কার্ভে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা অক্ষ আছে, এটা হলো এক্স অক্ষ, আর এখানে একটা অক্ষ আছে, এটা হচ্ছে ওয়াই অক্ষ। দুইটা অক্ষ আছে। তা আমরা এক্স অক্ষ বরাবর এখানে বসাতে পারি সময়, আর ওয়াই অক্ষ বরাবর আমরা বসাতে পারি এখানে তাপমাত্রা। আর এই পরীক্ষার জন্য আমরা ব্যবহার করছি বরফ। আমরা জানি পানি 3 অবস্থায় থাকতে পারে। একটা হচ্ছে বরফ, একটা হচ্ছে পানি, আরটা হচ্ছে জলীয় বাষ্প। তো বরফটা হচ্ছে কঠিন অবস্থা, পানি হচ্ছে তরল অবস্থা, আর জলীয় বাষ্প এটা হচ্ছে বায়বীয় অবস্থা, গ্যাসীয় অবস্থা। তো যখন আমরা এখানে বরফটা নিয়েছি, তো বরফের তাপমাত্রা ছিল এখানে আমাদের -40 ডিগ্রি সেলসিয়াস। এরপর সেখানে তাপ দেওয়া শুরু হয়েছে, আস্তে আস্তে তার তাপমাত্রা বাড়ছে, বাড়তে 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 বাড়তে, অর্থাৎ সময়ের সাথে সাথে তাপমাত্রা কিন্তু উপরের দিকে যাচ্ছে। এই যে 40 থেকে -20, সেখান থেকে 20, তার মানে এটা কিন্তু উপরের দিকে যাচ্ছে, তাপমাত্রা বাড়ছে। যখন এই 0 ডিগ্রি হয়েছে তখনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সময় যাচ্ছে
কিন্তু তাপমাত্রা বাড়ছে না, তাপমাত্রা কিন্তু উপরে উঠছে না, সেটা কিন্তু স্থির হয়ে আছে, তাপ কিন্তু দেয়া হচ্ছে, কিন্তু তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না। তাহলে এখানে কি হচ্ছে? এখানেই পদার্থটা কঠিন থেকে, সলিড থেকে সেটা লিকুইড হয়ে যাচ্ছে, কঠিন থেকে তরলে পরিণত হয়ে যাচ্ছে। তাহলে এই রেখাটা, এটা হচ্ছে পদার্থের গলনাঙ্ককে প্রকাশ করছে। অর্থাৎ গলনাঙ্ক হচ্ছে এমন একটি তাপমাত্রা যেখানে পদার্থ কঠিন থেকে তরলে পরিণত হতে শুরু করবে, গলতে শুরু করবে, আর সম্পূর্ণ না গলে যাওয়া পর্যন্ত তাপমাত্রা এখানে স্থির থাকবে। এরপরে যখন এটি গলে তরল হয়ে গেল, পানি হয়ে গেল, এরপরে আমরা এই পানিকে আবারও তাপ দেওয়া শুরু করলাম। এখন এই 0 ডিগ্রির পানি মানে ঠান্ডা পানি, এটা হচ্ছে লিকুইড অবস্থায় আছে, এটা ঠান্ডা পানি, তাপ দেওয়ার ফলে তার তাপমাত্রা আবারও বাড়ছে, সময় যাচ্ছে, তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, বাড়তে 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 ঠিক যখন এই যে দেখতে পাচ্ছ সবাই 100 ডিগ্রি, তখন কিন্তু এখানে সময়ের সাথে সাথে তাপমাত্রা কিন্তু বাড়ছে না, তাপমাত্রা কিন্তু এখানে ফিক্সড হয়ে আছে। তাহলে এখানে কি হচ্ছে আসলে, তাপমাত্রা কেন বাড়ছে না? এর উত্তর হচ্ছে এখানে তরল পদার্থটা গ্যাসে পরিণত হচ্ছে, অর্থাৎ লিকুইড এখানে গ্যাস হয়ে যাচ্ছে, এবং এই তাপমাত্রাই হচ্ছে স্ফুটনাঙ্ক। অর্থাৎ এমন একটি তাপমাত্রা যে তাপমাত্রায় পদার্থের অবস্থা পরিবর্তিত হচ্ছে, তাপমাত্রা কিন্তু পরিবর্তিত হচ্ছে না। এরপরে যখন সম্পূর্ণ এটি বাষ্পে পরিণত হবে, এরপর যদি আরও তাপ দেওয়া যায়, তাহলে সেক্ষেত্রে আবারও তাপমাত্রা বাড়তে শুরু করবে। তাহলে হিটিং কার্ভে বা তাপ প্রদানের বক্ররেখায় কি কি থাকে সেটা আমাদের প্রশ্ন। এর উত্তর হচ্ছে এখানে আমরা যদি বলি এটা একটা বিন্দু, এটা হচ্ছে এ, এটা একটা বিন্দু, এটা বি, এটা সি, এটা ডি, এটাকে আমরা ধরলাম ই, এটাকে আমরা ধরলাম এফ। তাহলে এখানে কি হয়েছে? আমরা এখানে দেখতে পাচ্ছি এ থেকে বি এটা একটা অংশ, আবার সি থেকে ডি এটা একটা অংশ, আবার ই থেকে এফ এটা কিন্তু একটা অংশ। এই অংশে সময়ের সাথে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, এখানেও তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, এখানেও কিন্তু সময়ের সাথে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। তো যে অংশগুলোতে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে সেখানে কিন্তু পদার্থের অবস্থা অপরিবর্তিত আছে, অর্থাৎ পরিবর্তিত হয়নি। যেমন এখানে পদার্থটা কঠিন আছে এবং এই পর্যন্ত পুরাটাই কঠিন, এখানে পদার্থটা তরল আছে এবং এই পর্যন্ত পুরাটাই তরল, এখানে পদার্থটা গ্যাস আছে এবং এই পর্যন্ত পুরাটাই হচ্ছে এখানে গ্যাস। তাহলে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি যে যখন তাপমাত্রা পরিবর্তিত হবে তখন অবস্থা পরিবর্তিত হবে না। তাহলে এবি সিডি ইএফ অংশ এখানে তাপমাত্রা বৃদ্ধি পায়, কিন্তু এখানে অবস্থা সেটা অপরিবর্তিত থাকে। যেমন এই অংশে কঠিন, এই অংশে তরল, এই অংশে গ্যাস। এবার আরও দুটি অংশ এখানে আছে, তার মধ্যে একটি হচ্ছে বিসি অংশ। এই যে বিসি অংশ, এই অংশটি বিসি, এই অংশে আমরা দেখতে পাচ্ছি সময় যাচ্ছে কিন্তু তাপমাত্রা পরিবর্তিত হচ্ছে না। কিন্তু এখানে কি হচ্ছে? এখানে কঠিন পদার্থটা তরল হয়ে যাচ্ছে। কঠিন সলিড, এল মানে লিকুইড, সলিড মানে কঠিন, আর এল মানে লিকুইড, লিকুইড মানে তরল, কঠিন তরল হয়ে যাচ্ছে। আরেকটি অংশ আছে সেটি হচ্ছে ডিই। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সময়ের সাথে সাথে তাপমাত্রা কিন্তু বাড়ছে না, অর্থাৎ এই রেখাটা উপরে যে যাচ্ছিল হঠাৎ করে সে থেমে গেছে, সে কিন্তু একটা জায়গায় মনে হয় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তো এক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে পদার্থটা তরল থেকে গ্যাসে পরিণত হচ্ছে, অর্থাৎ পদার্থের অবস্থাটা এখানে আমরা দেখতে পাচ্ছি চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে বিসি অংশ এবং ডিই অংশ, এই দুই অংশে পদার্থের অবস্থা পরিবর্তিত হচ্ছে, তাই তাপমাত্রা এখানে পরিবর্তিত হচ্ছে না। তাহলে আমরা বলতে পারি যে এই অংশটায় পদার্থের যে অবস্থা সেটা এখানে চেঞ্জ হচ্ছে, আর যেখানে অবস্থা চেঞ্জ হবে সেখানে তাপমাত্রা স্থির থাকবে। তাহলে হিটিং কার্ভে যে বেসিকটা সবাই মনে রাখবে সেটা হচ্ছে তাপ প্রদানের বক্ররেখা বা হিটিং কার্ভ। সেখানে আমরা দুই ধরনের অংশ পাবো। কিছু অংশ পাবো যেখানে তাপমাত্রা বৃদ্ধি পাবে, সেখানে কিন্তু অবস্থা পরিবর্তিত হবে না। আর কিছু অংশ যেখানে অবস্থা পরিবর্তিত হবে কিন্তু সেখানে তাপমাত্রা পরিবর্তিত হবে না। অর্থাৎ একসাথে দুইটার পরিবর্তন হবে না, একটা পরিবর্তিত হলে আরেকটা কি থাকবে? স্থির থাকবে। তো যেখানে কঠিনটা তরলে পরিণত হবে
এই অংশটাই হচ্ছে পদার্থের গলনাঙ্ককে প্রকাশ করবে। আর যেখানে তরলটা বাষ্প হবে এটাই পদার্থের, এই তাপমাত্রাটাই পদার্থের স্ফুটনাঙ্ককে প্রকাশ করবে। এখন বিষয়টা হচ্ছে তোমাদেরকে পানি না দিয়ে অন্য কোনো পদার্থ দিতে পারে। ধরে নেওয়া যাক তোমাকে দেয়া হলো একটি পদার্থ, সেটি হচ্ছে এক্স, আর এক্স দিয়ে বলা হবে যে এক্স একটি পদার্থ। তারপরে বলা হবে এক্সের গলনাঙ্ক 50 ডিগ্রি সেলসিয়াস, তারপরে বলা হবে এক্সের স্ফুটনাঙ্ক এখানে হয়তো দেখা গেল 200 ডিগ্রি সেলসিয়াস, তারপরে বলা হবে একটা হিটিং কাপ আঁকতে হবে। তো তোমরা তখন এভাবে প্র্যাকটিস করবে। একটি বিষয় মনে রাখা খুবই দরকার, সেটি কি? সেটি হচ্ছে অনেকেই হিটিং কাপ আঁকার সময় তারা তাপমাত্রার ডিফারেন্সটা সেটা সমন্বয় করে না। যেমন এখানে দেখো 40 থেকে 20 ডিফারেন্সটা 20, আবার 20 থেকে 0 এখানে ডিফারেন্সটা 20, আবার 0 থেকে 20 এখানে ডিফারেন্সটা 20। প্রত্যেকটা ঘরে কিন্তু 20-20 করে ডিফারেন্স দেওয়া হয়েছে। তো তোমরা যখন গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে হিটিং কার্ভগুলো উল্লেখ করবে তখন তাপমাত্রার এই সামঞ্জস্যটা তোমাদেরকে এখানে ঠিক রাখতে হবে। আমি ছোট একটি জিনিস দেখাই। এটা হলো এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এখন একজন এভাবে হিটিং কার্ভ অঙ্কন করেছে। এখানে লেখা আছে 10 ডিগ্রি সেলসিয়াস, এখানে লেখা আছে 0, আর এখানে লেখা আছে 200 ডিগ্রি সেলসিয়াস। এখানে লেখা আছে সলিড, সলিড প্লাস লিকুইড, এটা লিকুইড, লিকুইড প্লাস গ্যাস, এটা হচ্ছে গ্যাস। প্রশ্ন ছিল যে একটি পদার্থের গলনাঙ্ক মানে মেল্টিং পয়েন্ট, তো গলনাঙ্ক এখানে বলা ছিল 10 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা দেখতে পাচ্ছি কঠিন তরল হচ্ছে এই বরাবর, তাহলে এটা 10 ডিগ্রি গলনাঙ্কই বোঝাচ্ছে। আর বয়লিং পয়েন্ট মানে হচ্ছে স্ফুটনাঙ্ক। তো স্ফুটনাঙ্ক এই যে তরলটা গ্যাস হয়ে যাচ্ছে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, তাহলে 200 ডিগ্রি এটা হচ্ছে এটার স্ফুটনাঙ্ক। অর্থাৎ ছবি দেখে কিন্তু কোনটা গলনাঙ্ক কোনটা স্ফুটনাঙ্ক সেটা কিন্তু আমরা বলে দিতে পারবো। তোমাদের এরকম চিত্র দেওয়া হবে, চিত্র দিয়ে বলা হবে এই চিত্র থেকে বলো কোনটি গলনাঙ্ক, এই চিত্র থেকে বলো কোনটি স্ফুটনাঙ্ক। দেখতে হবে কোথায় কঠিনটা তরল হয়েছে সেটাই গলনাঙ্ক, আর কোথায় তরলটা গ্যাস হয়েছে সেটাই হবে আমাদের স্ফুটনাঙ্ক। এখন এই ছবির মধ্যে ভুলটা কোথায় হয়েছে? ভুলের জায়গাটুকু হচ্ছে এখানে 0 থেকে 10, এই ডিফারেন্সটা হচ্ছে 10, আর এটা হচ্ছে 10-এর পরে 200। তাহলে এইটা হচ্ছে 0 থেকে 10 যদি হয় এই ডিস্টেন্সটা, তাহলে 200 তাহলে আরও অনেক উপরে হওয়া উচিত। কিন্তু এইটুক অর্থাৎ এই যে এখান থেকে এই অংশটুকু যেটা এটা ডাবল হবে, এটা হয়তো 10, এটা 20 হতে পারে, বা 30 বা 40 হতে পারে, কিন্তু একে 200 লেখা হয়েছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা বলবো যে এই হিটিং কাপটি বা এই তাপ প্রদানের যে বক্ররেখাটি সেটা কিন্তু সঠিক হয়নি। সো মেজারমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। এটা যদি 10 হয় তাহলে সেই হিসেবে 200 আরও অনেক উপরে হবে। এই মেজারমেন্টটা তোমাদেরকে স্কেলের মাধ্যমে ঠিক করে তারপরে হিটিং কাপটা আঁকতে হবে। আশা করি হিটিং কাপ সম্বন্ধে তোমরা একটা ধারণা পেয়েছো। আমরা হিটিং কাপ দেখলাম, এরপরে আরেকটা আছে, সেটা হচ্ছে শীতলীকরণ বক্ররেখা। এটাকে বলা হয় কুলিং কার্ভ, শীতলীকরণ বক্ররেখা। এখানে কি হয়েছে? এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা পদার্থ, তাকে যদি আমরা ঠান্ডা করতে থাকি, যেমন বাষ্প আছে, বাষ্পকে আমরা মাইনাস তাপ মানে ঠান্ডা করলাম, এর ফলে বাষ্পটা এখানে তরল হয়ে গেল। তরলকে আমরা আরও ঠান্ডা করলাম, মাইনাস এটা তাপের চিহ্ন, তার মানে আরও ঠান্ডা করা হচ্ছে, তখন এটা জমাট বেঁধে কঠিন হয়ে গেল, সলিড হয়ে গেল। তাহলে এই যে ঠান্ডা করার ফলে পদার্থের তাপমাত্রা কমে যাচ্ছে, অবস্থা পরিবর্তিত হচ্ছে, এটার জন্য যে বক্ররেখা, এটার জন্য যে কার্ভ বা গ্রাফ বা লেখচিত্র, সেটা হচ্ছে আমাদের শীতলীকরণ বক্ররেখা। তো শীতলীকরণ বক্ররেখাটা কি হবে? প্রথমেই এটা উপর থেকে নিচের দিকে নামতে থাকবে। আগের মতো এটা হচ্ছে সময়, আর এটা হচ্ছে আমাদের তাপমাত্রা। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে 110 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বাষ্প ছিল, তাকে ঠান্ডা করা হয়েছে। যখন ঠান্ডা করা হয়েছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, এখানে এই বাষ্পটা সেটা কিন্তু তরলে পরিণত হতে শুরু করেছে। এরপরে সম্পূর্ণরূপে যখন সেটা তরলে পরিণত হলো, এরপর যখন আরও ঠান্ডা করা হয়েছে তখন তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে, এবং যখন 0 ডিগ্রিতে এটা চলে এসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা তরল।
অর্থাৎ এখান থেকে তরল এই পর্যন্ত পুরাটাই কিন্তু এখানে আমাদের তরল অবস্থায় আছে। এরপরে যখন এটাকে আমরা আরও ঠান্ডা করছি, তাপমাত্রা কিন্তু দেখা যাচ্ছে 0 ডিগ্রি আছে, সেটা কিন্তু আর কমছে না, সময় কিন্তু চলে যাচ্ছে। জাস্ট 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সম্পূর্ণরূপে এখানে পদার্থটা জমাট বেঁধে কঠিনে পরিণত হয়েছে। এরপরে যখন তাপমাত্রা আরও কমানো হয়েছে, যখন সম্পূর্ণরূপে এটা কঠিন হয়েছে, এরপরে যখন আমরা আরও ঠান্ডা করেছি, তখন কিন্তু তাপমাত্রা কমতে শুরু করেছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি শীতলীকরণ যে বক্ররেখা, সেই শীতলীকরণ বক্ররেখায় পদার্থ বাষ্পীয় অবস্থায় থাকবে, তারপরে সেটি এক সময় এসে তরল হবে, তারপরে সেটি আস্তে আস্তে তাপমাত্রা কমতে থাকবে, তারপরে সেটি কঠিন হবে, তারপর আবার আস্তে আস্তে তার তাপমাত্রা কমতে শুরু করবে। তার মানে এখানে যদি আমরা ধরে নিই এটা এ, এটা যদি বি, এটা সি, এটা ডি, এটা ই, এটা যদি আমরা এফ ধরি, তাহলে এখানে দেখা যাবে এবি একটা অংশ, আবার সিডি একটা অংশ, আবার ইএফ আরেকটা অংশ। এই 3 অংশে যেটা হয়েছে, এখানে কিন্তু তাপমাত্রা কমেছে, তাহলে তাপমাত্রা এখানে পরিবর্তিত হয়েছে। তো যেখানে তাপমাত্রা পরিবর্তিত হয়েছে সেখানে কিন্তু অবস্থার কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ এটা গ্যাস আকারে আছে, এটা তরল আকারে আছে, এটা কঠিন আকারে আছে। আচ্ছা, এই চিত্রে আরও 2টি অংশ আছে, একটি হচ্ছে বিসি অংশ, আরেকটি হচ্ছে আমাদের ডিই অংশ। তো বিসি অংশে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রার পরিবর্তন হয়নি, আবার ডি অংশ, এখানে কিন্তু তাপমাত্রার পরিবর্তন হয়নি, তাপমাত্রা স্থির আছে। তাহলে যেখানে তাপমাত্রা পরিবর্তিত হবে না, সেই অংশে পদার্থের অবস্থা কী হবে? পরিবর্তিত হবে। তাহলে আমরা তাপপ্রদানের বক্ররেখা যেটা, সেখানেও দেখেছি 2টি অংশ, আবার শীতলীকরণ বক্ররেখা, সেখানেও দেখলাম 2টি অংশ। একটি অংশ যেখানে তাপমাত্রা পরিবর্তিত হয় কিন্তু অবস্থা স্থির থাকে, আরেকটি অংশ যেখানে এখানে অবস্থা পরিবর্তিত হয়, তাপমাত্রা স্থির থাকে। তো এক্ষেত্রে পদার্থ যখন বাষ্প থেকে তরলে পরিণত হবে, এই প্রক্রিয়াটাকে বলা হয় কনডেনসেশন, অর্থাৎ ঘনীভবন। আর পদার্থ যখন তরল থেকে কঠিনে পরিণত হবে, তখন তাকে বলা হয় হিমায়ন, অর্থাৎ ফ্রিজিং বলা হয়, কোনো কিছু জমে যাওয়া। তাহলে যদি বলা যায় সলিড সেটা হচ্ছে লিকুইড হয়ে যাচ্ছে, এটা হচ্ছে গলন, মেল্টিং। কিন্তু লিকুইড যদি সলিড হয়, মানে কঠিন হয়ে যায়, তাহলে এটা হচ্ছে ফ্রিজিং, অর্থাৎ হিমায়ন, অর্থাৎ জমাট বাঁধা। আর তরল যদি বাষ্প হয়, তাহলে আমরা এটাকে বলতে পারি ভেপারাইজেশন। আর যদি আমাদের বাষ্পটা আবার তরল হয়, তাহলে এটাকে আমরা বলি কনডেনসেশন, অর্থাৎ ঘনীভবন। কোনো কিছু বাষ্প থেকে তরলে পরিণত হয়েছে। তাহলে যে কোনো পদার্থের ক্ষেত্রে 2টি বক্ররেখা, একটি হচ্ছে তাপ প্রদানের বক্ররেখা, আরেকটি হচ্ছে আমাদের শীতলীকরণ বক্ররেখা। বাষ্পীভবন, যেখানে তরল পদার্থকে তাপ দেওয়া হবে এবং সেটা বাষ্পে পরিণত হবে, গ্যাসে পরিণত হবে, এটাকে বলা হয় বাষ্পীভবন। যে প্রক্রিয়া তরল বাষ্পে পরিণত হয় তার নাম হচ্ছে বাষ্পীভবন। আর আরেকটি হচ্ছে কনডেনসেশন। কনডেনসেশন মানে হচ্ছে ঘনীভবন। ঘনীভবন হচ্ছে বাষ্পকে ঠান্ডা করা হলে সেটি তরলে পরিণত হয়, এটাকে বলা হয় ঘনীভবন। এখন যদি বাষ্পীভবন প্লাস ঘনীভবন 2টি প্রক্রিয়া একসাথে কোথাও চালু থাকে, তাহলে সেই প্রক্রিয়াকে বলা হয় পাতন, অর্থাৎ ডিস্টিলেশন। তাহলে পাতনের সংজ্ঞা হলো, ডিস্টিলেশনের সংজ্ঞা হচ্ছে এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়া তরলকে তাপ দিলে সেটা বাষ্প হবে, আবার বাষ্পকে ঠান্ডা করলে সেটি আবার তরলে পরিণত হবে। যেমন এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি, এটা একটা তরল পদার্থ, এখানে তাপ দেওয়া হচ্ছে, তাপ দেওয়ার ফলে সেটা আস্তে আস্তে এখানে বাষ্প হয়ে যাচ্ছে। ফ্লাক্সের মধ্যে আমরা তরল পদার্থ নিয়ে তাকে তাপ প্রয়োগ করি, তাপ প্রয়োগ করার ফলে সেটা বাষ্পে পরিণত হয়, তাহলে এই প্রক্রিয়া হচ্ছে বাষ্পীভবন। এরপরে শীতক যে কাজটা করে, বাষ্পটাকে ঠান্ডা করে এবং তরল আকারে এখানে জমা হতে সাহায্য করে, এটা হচ্ছে ঘনীভবন। 2টা প্রক্রিয়া যেহেতু এখানে চালু আছে, তাই এটা হচ্ছে আমাদের পাতন। আর এখানে যে ফ্লাক্সটা ব্যবহার করা হয়েছে, এটাকে বলা হয় পাতন ফ্লাক্স। পাতন প্রক্রিয়ার সাহায্যে আমরা কি করতে পারি? আমরা বিভিন্ন তরল পদার্থের মিশ্রণ থেকে তাদেরকে আলাদা করতে পারি। এবারে আমরা আরেকটি প্রক্রিয়া এখানে দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে অনেক সময় কঠিন পদার্থ তাদেরকে তাপ দিলে
সেটা তরল না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়। এই প্রক্রিয়াটাকে বলা হয় ঊর্ধ্বপাতন। এটার নাম হচ্ছে ঊর্ধ্বপাতন, এটাকে বলা হয় সাবলিমেশন। এবং এই পদার্থগুলোকে বলা হয় উদ্বায়ী পদার্থ, অর্থাৎ ভোলাটাইল সাবস্টেন্স। তাহলে কঠিন পদার্থ থাকবে, তাদেরকে তাপ দেওয়া হবে, তারা সরাসরি বাষ্পে পরিণত হবে। এই প্রক্রিয়াটার নাম হচ্ছে আমাদের সাবলিমেশন, অর্থাৎ ঊর্ধ্বপাতন প্রক্রিয়া। আমাদের চারদিকে অনেক পদার্থ আছে যারা এই ধরনের ধর্ম দেখায়। সেই পদার্থগুলো যদি নাম বলা যায় তাহলে আমরা বলতে পারি NH4Cl, এটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, এটাকে বলা হয় নিশাদল। আবার আছে আমাদের I2 মানে আয়োডিন। আবার আছে আমাদের কঠিন কার্বন ডাই অক্সাইড, যেটাকে বলা হয় ড্রাই আইস। আবার আছে এখানে আমাদের অ্যালুমিনিয়াম ক্লোরাইড। আরও বলা যায় আমাদের আছে এরকম যৌগ যাকে বলা হয় ন্যাপথেলিন। এখানে ন্যাপথেলিন এটা হচ্ছে এ ধরনের একটা পদার্থ। এই যে তোমরা দেখতে পাচ্ছ সাদা রঙের, এগুলো হলো ন্যাপথেলিন, সাদা রঙের বলের মতো দেখতে। এবং আমরা কাপড়ের মধ্যে ন্যাপথেলিন রেখে দিই। আমরা যে ওয়াশরুমগুলো ব্যবহার করি সেখানেও দেখা যায় সলিড পদার্থ থাকে এবং তার মাধ্যমে সুগন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে। এখানে সুগন্ধযুক্ত পদার্থ মিশ্রিত করা হয়, রেখে দেওয়া হয় এবং ঊর্ধ্বপাতনের মাধ্যমে এগুলো চারদিকে ছড়িয়ে পড়ে। এটা হচ্ছে এই ধরনের পদার্থ। আমাদের আরেকটি পদার্থ এখানে আছে, এটাকে বলা হয় কর্পূর, যেখানে কার্বন আছে 10টা, হাইড্রোজেন আছে 16টা, অক্সিজেন আছে 1টা। তো এই পদার্থগুলোকে যখন তাপ প্রয়োগ করা হবে তখন সেটা সরাসরি বাষ্পে পরিণত হবে। তো আমরা কীভাবে এদেরকে সংগ্রহ করতে পারি? প্রথমে একটা বাটি নিতে হবে বা পাত্র নিতে হবে। যে পদার্থর আমরা ঊর্ধ্বপাতন ঘটাতে চাই সেটা সেখানে নিতে হবে, নিয়ে তাপ দিতে হবে। এখানে একটা ফানেল আমরা রেখেছি, সেই ফানেলের চারদিকে এখানে কটন দিয়ে আমরা মুখটা বন্ধ করে দেব, আর চারদিকে এখানে আমরা কাপড়কে, আমাদের যদি কাপড় থাকে তাহলে কাপড়কে পানির সাথে মিশিয়ে এখানে আমরা রেখে দেব। তাহলে আস্তে আস্তে এখানে এই কঠিন পদার্থটা সেটা বাষ্প হবে। বাষ্পটা এখানে কাপড়, ঠান্ডা পানি কাপড়ে যেহেতু আছে তাই ঠান্ডা হবে, ঠান্ডা হয়ে এই ভিতরের দিকে এখানে পদার্থগুলো আস্তে আস্তে এভাবে জমা হবে। এভাবে আমরা ঊর্ধ্বপাতন প্রক্রিয়া দেখাতে পারি। তাহলে আমরা যে আলোচনা শিখলাম সেখান থেকে আমরা কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে কিভাবে আমরা সোডিয়াম ক্লোরাইড এবং আয়োডিনের মিশ্রণ থেকে তাদেরকে আলাদা করব। সোডিয়াম ক্লোরাইড আছে এবং আয়োডিন আছে, তো কেমন করে তাদেরকে আমরা সেপারেট করব। প্রথমে আমরা একটা পাত্র নিব, যে পাত্রের মধ্যে সোডিয়াম ক্লোরাইড থাকবে এবং আয়োডিন থাকবে। এরপর আমরা এখানে একটা ঢাকনা দিয়ে দিব। তারপর এখানে আমরা কিছু বরফ রাখব। এরপর আমরা তাপ প্রয়োগ করব। তাপ প্রয়োগ করলে আয়োডিন যেহেতু ঊর্ধ্বপাতিত হয় তাহলে সে উপরে চলে যাবে, আর বরফ থাকার কারণে ঠান্ডা হয়ে ভিতরে এই জায়গাগুলোয় এখানে আয়োডিনগুলো জমা হবে আর লবণ আলাদা হয়ে যাবে। এভাবে আমরা এদেরকে পৃথক করতে পারি। এরপরে বলা হয়েছে যে কিভাবে আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম ক্লোরাইডকে সেপারেট করতে পারি। ওই একই প্রক্রিয়া, এখানে আছে অ্যামোনিয়াম ক্লোরাইড আর আছে সোডিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে ঊর্ধ্বপাতন দেখাবে আর সোডিয়াম ক্লোরাইড ঊর্ধ্বপাতন দেখাবে না। তো আমরা যদি এখানে একটা ঢাকনা দিয়ে দিই আর এখানে যদি বরফ রেখে দিই আর যদি আমরা তাপ প্রয়োগ করি তাহলে এখান থেকে কিছু পদার্থ বাষ্প হবে সরাসরি কঠিন থেকে, সেটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং সেটা ঠান্ডা হয়ে এখানে জমা হবে আর সোডিয়াম ক্লোরাইড নিচে পড়ে থাকবে। এরপরে বলা হয়েছে কিভাবে বালু এবং গ্লুকোজ পরস্পর পৃথক করা যায়। তাহলে আমরা একটা পাত্র নেই, পাত্রের মধ্যে এখানে আমরা বালু নিলাম, বালু মানে হলো সিলিকন ডাইঅক্সাইড, আর নিলাম গ্লুকোজ, গ্লুকোজের সংকেত হলো C6H12O6। তো এখানে যে দুইটা পদার্থ আছে, দুইটা পদার্থই কঠিন এবং দুইটা পদার্থই কিন্তু স্বাভাবিক পদার্থ, অর্থাৎ উদ্বায়ী পদার্থ নয়, তারা ঊর্ধ্বপাতন দেখায় না। তাহলে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমাদেরকে পানি মেশাতে হবে। পানি মেশালে বালু কিন্তু পানিতে মিশবে না, কিন্তু গ্লুকোজ পানিতে মিশে যাবে, দ্রবীভূত হবে। পরবর্তীতে আমাদেরকে কি করতে হবে, একটা ফানেল ব্যবহার করে এটাকে ফিল্টার করতে হবে। এখানে ঢেলে দিতে হবে মিশ্রণটা পানি যোগ করে, তাহলে বালুটা এখানে আটকা পড়ে যাবে আর নিচে এখানে পড়ে যাবে হচ্ছে পানি আর হচ্ছে গ্লুকোজ, গ্লুকোজ এখানে চলে আসবে। এরপর যদি আমরা তাপ প্রয়োগ করি পানি বাষ্প হবে, গ্লুকোজটাকে আমরা কঠিন অবস্থায় পাবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি পদার্থকে আলাদা আলাদা প্রক্রিয়া অবলম্বন করে আমরা পৃথক করতে পারি। এখন যে আলোচনাটা করা হলো সেখান থেকে হয়তো পরীক্ষায় বলতে পারে যে আয়োডিনের তাপ প্রদানের বক্ররেখা দেখাও। তাহলে সেটা কেমন হবে?
সেটা হচ্ছে এরকম, এটা হলো সময়, এটা হচ্ছে তাপমাত্রা। আমরা প্রথমে যে কাজটা করব, এটা হচ্ছে আমাদের কঠিন আর এটা হচ্ছে আমাদের গ্যাস, আর এটা হচ্ছে কঠিন এবং গ্যাস একসাথে থাকবে। এখানে কিন্তু কোনো তরল অবস্থা দেখানো যাবে না, কারণ আয়োডিন যেহেতু ঊর্ধ্বপাতন দেখায়, তাই কঠিনকে তাপ দিলে সেটি সরাসরি এখানে তরল না হয়ে গ্যাসে পরিণত হয়। এভাবে আমরা এখানে আয়োডিনের মতো উদ্বায়ী বস্তুর এখানে তাপ প্রদানের বক্ররেখা দেখাতে পারি। বাসায় এই প্রবলেমটি সলভ করবে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা পাত্র আছে, সেই পাত্রের মধ্যে লোহার গুঁড়া রাখা হয়েছে, এখানে বালু রাখা হয়েছে, ন্যাপথালিন রাখা হয়েছে এবং রাখা হয়েছে লবণ। এটা হচ্ছে একটা মিশ্রণ। এখন এখান থেকে দুইটা প্রশ্ন করা হচ্ছে। প্রথম প্রশ্ন হচ্ছে মিশ্রণ থেকে কিভাবে উপাদানগুলোকে পৃথক করবে, আর একটি প্রশ্ন হচ্ছে কোন পদার্থটির তাপ প্রদানের বক্ররেখা একটু ভিন্ন হবে। তোমরা এই সমস্যাটি সমাধান করবে, সমাধান করে তোমাদের স্কুল খোলার পরে তোমাদের শিক্ষক মহোদয় যারা আছেন তাদেরকে দেখাবে এবং এটা দেখবে ঠিক হয়েছে কিনা। ওখানে কুইজ থাকবে এটার সাথে রিলেটেড, সেখানে তোমরা কমেন্ট করবে, তোমাদের কোনো প্রবলেম থাকলে সেগুলো জানাবে। আমরা চেষ্টা করব তোমাদের প্রশ্নগুলোর উত্তর দিতে। সবাই ভালো থাকবে, নিরাপদ থাকবে, সবার জন্য শুভকামনা।